খানবাড়িতে এক রাত পার করেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে শোভন। জ্যোতি মুখ ভার করে তার উদ্দেশ্যে বলল, ফেরার জন্য এত তাড়া কেন আপনার? চলুন না, আরও দুদিন থেকে যাই এখানে। শোভন খুব সহজভাবে উত্তরে বলল, অনেক বেড়ানো হয়েছে, আর নয়। অন্যের কোম্পানিতে চাকরি করে এত ছুটি কাটানো সম্ভব নয়, বুঝলে? মন খারাপ হলো জ্যোতির। এই মুহূর্তে তার মোটেও ইচ্ছে করছে না ফিরতে। আবার শোভনকে ছাড়াও একা একা থাকা সম্ভব নয় তার পক্ষে। কয়েক মাসেই যে শোভন নামক পুরুষটির প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। বাধ্য হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে নিচে নামলো শোভন। জ্যোতি তার পেছনে। আনোয়ারা বেগম ছেলে এবং ছেলের বউকে দেখে শান্ত কণ্ঠে শুধালেন, কি ব্যাপার, চলে যাচ্ছ নাকি? এলেই তো গতকাল সন্ধ্যায়। শোভন বলল, আসলে এখানে আসার কোনো পরিকল্পনাই ছিল না, সে অনুযায়ী ছুটিও নেওয়া হয়নি, তাই আজই চলে যেতে হবে। ও, তাহলে আর কি করার, নাস্তাটা অন্তত করে যাও। সময় নেই হাতে, বাইরে করে নিব। আনোয়ারা বেগম শোভনের কথায় পাত্তা দিলেন না। হাঁক ছেড়ে ডেকে বললেন, মেজ বউ, ওদের খাবারটা টিফিন বাটিতে ভরে ব্যাগে দিয়ে দাও। আর ছোট বউ, তোমায় গতকাল যা বলেছিলাম সে কাজটা কি হয়েছে? শাশুড়ি প্রশ্নের প্রতি উত্তরে এলিনা হেসে জবাব দিল, হ্যাঁ মা, সব ব্যাগে ভরে রেখেছি, নিয়ে আসবো? হ্যাঁ, আনো। এলিনা চলে গেল ভিতরের ঘরে। নীলা দ্রুত হটপটে রুটি তরকারি ভরে দিল। শোভন বিরক্ত কণ্ঠে বলল, বললাম তো বাইরে নাস্তা করে নিব। আনোয়ারা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন, খানবাড়ি থেকে কেউ খালি পেটে বের হয় না। বাড়ির বড় ছেলে হিসেবে তোমার উচিত নিয়ম কানুনগুলো মেনে চলা। জ্যোতি মনে মনে হেসে নিল। আর কেউ না পারলেও শাশুড়ি তার স্বামীকে ভালোই জব্দ করতে পারে। এলিনা বেশ বড় সাইজের একটা ব্যাগ এনে শাশুড়ির সম্মুখে রাখলো। আনোয়ারা বেগম জিজ্ঞেস করলেন, গাড়ি কি চলে এসেছে? হুম, এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা, ছোট বউ শাপিনকে গিয়ে বলো এই ব্যাগটা যাতে গাড়িতে গিয়ে উঠিয়ে দিয়ে আসে। শোভন তা নাকচ করে দিয়ে বলল, কি আছে ব্যাগে? এত বড় ব্যাগ এত দূর পর্যন্ত বয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? শরীরে কি জোর নেই? জোর থাকুক বা না থাকুক, ব্যাগ তোমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে। রাগে কপাল কুঁচকে নিল শোভন। আর কথা বাড়ালো না। চুপচাপ হেঁটেই হলঘর পেরিয়ে সদর দরজার দিকে চলে গেল। এলিনা তখনই শাপিনকে ডাকতে গিয়েছিল। শাপিন হলঘরে এলো, ব্যাগ হাতে গাড়ির কাছে গেল। শোভন তার দৃষ্টি সরিয়ে নিল, যেন কাউকে সে দেখেইনি। গাড়ির ডিকিতে ব্যাগ রেখে ভেতরে চলে এলো শাপিন। দুই ভাইয়ের মধ্যে কোনো কথাই হলো না। সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিও গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল চালক। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়েছে শোভন আর জ্যোতির। খাওয়া শেষে মন খারাপ করে বারান্দায় দোলনায় বসে আছে জ্যোতি। শোভন তার পাশে এসে বসলো। কিছুক্ষণ স্ত্রী মুখশ্রীর পানে চোখ বুলিয়ে প্রশ্ন করলো, এখনো মন খারাপ? জ্যোতি কোনো উত্তর দিল না। হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। স্ত্রী থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে দমল না শোভন। আরও পাশ ঘেঁষে বসলো। যতটুকু দূরত্ব ছিল তাও এখন আর নেই। সঙ্গে সঙ্গে ভ্রুকুটি কুঁচকে নিল জ্যোতি। পাশ ফিরে তাকালো শোভন বলল, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আমার মন খারাপ দিয়ে আপনার কি কিছু আসে যায়? আপনি গিয়ে ঘুমান, কাল তো অফিসে যেতে হবে। আমার বউ এদিকে মন খারাপ করে বসে থাকবে আর আমি কিনা ঘুমাবো, তাও কি হয়? এতটা নিষ্ঠুর স্বামীও আমি নই। আপনি নিষ্ঠুর হবেন কেন? আপনি তো পাষাণ লোক। সরুন এখান থেকে, ভালো লাগছে না। শোভন কিছুক্ষণ তাকিয়ে রইল জ্যোতির মুখের দিকে। জ্যোতির তাতে কোনো হেরফের নেই, তার মুখে তো মলিনতা ভর করে আছে। তৎক্ষণাৎ শোভন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর একটু ঝুঁকে জ্যোতির কপালে আলতো করে চুম্বন করলো। শরীরে এক শীতল শিহরণ খেলে গেল জ্যোতির। চমকায়িত দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। শোভন মুচকে হাসলো। বাতাসে স্ত্রীর মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আবারও পূর্বের স্থানে এসে বসলো। বলল, এবারও যদি মন খারাপ ভালো না হয় তাহলে কিন্তু আরও দিব। স্ত্রীর রাগ ভাঙানোটাও তো একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে নাকি? এই দায়িত্ব কর্তব্যে হেলাফেলা করার লোক আমি নই। মুহূর্তেই অস্বস্তি বোধ করছে জ্যোতি।
দৃষ্টি সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। শোভন যে এমন একটা কাজ করবে তা ভাবতেও পারেনি সে। স্ত্রীর নীরবতা দেখে শোভনের ঠোঁটের কোণে হাসি মিলিয়ে গেল। আবারও প্রশ্ন করল, কি হলো, কি ভাবছো? এখনো মন খারাপ? আঁতকে উঠল জ্যোতি। শুকনো ঢোক গিলে জোরপূর্বক হাসল। যদি আবারও শোভন একই কাজটা করে ফেলে তখন কি হবে? কারো কিছু না হলেও জ্যোতির অনেক কিছুই হবে। অনেক চিন্তা ভাবনা করে উত্তরে বলল, না তো, আমার মন তো ভালো হয়ে গেছে। ও, তাহলে টেকনিক কাজে দিয়েছে। জ্যোতি উঠে গেল বসা থেকে, চলে এলো ঘরে, উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। মিনমিনে গলায় বলল, আমি ঘুমাবো, লাইট নিভিয়ে দিন। শোভন সঙ্গে সঙ্গে লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এলো। বলল, তুমি ঘুমালে আমি কি জেগে জেগে মশা মারবো নাকি? আজব। জ্যোতি কোনো প্রত্যুত্তর করল না। নিশ্চিন্তে আঁখি বন্ধ করে নিদ্রায় মগ্ন হয়ে গেল। রাত পেরিয়ে আবারও নতুন একটি দিনের সূচনা হলো। অনেকক্ষণ আগেই অফিস চলে গেছে শোভন। হাতের কাজ শেষ করে বিছানায় এসে বসলো জ্যোতি। শ্বশুর বাড়ি থেকে সঙ্গে করে আনা ব্যাগটির ভিতরে কি আছে দেখার জন্য তা খুলল। আচারের কয়েকটা বয়াম দেখেই অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। সঙ্গে সঙ্গে একটা বয়াম খুলে আঙ্গুল দিয়ে কিছুটা চালতার আচার মুখে পুরে নিল। আহ, কি স্বাদ! কতদিন পর এই স্বাদটি পেল জ্যোতি। আচার তার বরাবরই প্রিয় একটা খাবার। শাশুড়ি মা কি সুন্দর কথাটা মাথায় রাখলেন। ভাবতেই আনোয়ারা বেগমের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল জ্যোতির। এক এক করে 4টা বয়াম বের করে রাখলো। ভেতরে হাতে বানানো পিঠার থলেও দেখতে পেল। সব কিছু গোছগাছ করে রান্নাঘরে রেখে এলো জ্যোতি। আনোয়ারা বেগম বারবার বলে দিয়েছিলেন বাড়িতে ফিরে যাতে ওনাকে জানানো হয়, কিন্তু জ্যোতির আর তা মনে ছিল না। তাই শাশুড়ির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল। শোভন নিজের ডেস্কে বসে কাজ করছে। কাজের ফাঁকে সাজেদের উদ্দেশ্যে প্রশ্ন করলো, নতুন যে একজন বসকে দেখে গেলাম তিনি কোথায়? সাজেদ ল্যাপটপে দৃষ্টি রেখে উত্তর দিল, তনিমা ম্যাম আসার পরপরই উনি চলে গেছেন। ও, কিন্তু আজ তো দেখছি ম্যাম সঠিক সময়ে আসলেনই না, হয়তো আসতে আরও দেরি হতে পারে। অতপর দুজনে আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। রাউফুন খান আফসোস করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ছেলেটা হুট করে এলো, আবার হুট করেই চলে গেল। 2 দিন কি থাকা যেত না? অফিস থেকে কি অতদিনে ছুটি নিয়েছে নাকি? জোর করেছিলাম বিদায় বাধ্য হয়ে এসেছিল। দীর্ঘশ্বাস ফেললেন রাউফুন খান। বললেন, 2 ছেলে যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কত ভালোই না হতো। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি ভরা সংসার থাকতো আমাদের। অতীতের ভুলগুলো যদি না করতে তাহলে হয়তো আজ এই স্বপ্নটাও পূরণ হতো। ভুল যদি না করতাম তাহলে আজ কি তুমি আর আমার শাপিন রেশমি থাকতে? তোমার ভুল কি একটাই ছিল? শাপিন রেশমির কাছে হয়তো তুমি একজন আদর্শ বাবা, কিন্তু তোমার বাকি 2 ছেলে মেয়ের কাছে, তাদের কাছে কি আদৌ বাবা হিসেবে তুমি যোগ্য? তোমার ভুলের পরিমাণ হয়তো গুণে শেষ করা যাবে না। একপাক্ষিকভাবে কম চেষ্টা তো আর করনি শোভনকে একেবারের জন্য এ বাড়িতে নিয়ে আসতে, কিন্তু শুরুতে তুমি তো বাধা দিয়েছিলে। সেই যে ছেলেটা আমার রাগ করলো আর তার রাগ ভাঙলো না, তবে এখনও সেই চেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সফল না হলেও কিছুটা তো হতে পেরেছি। ছেলের জীবন সাজাতে পেরেছি। ছেলে আমার ঘর সংসারে মন দিয়েছে। যখন বলি চলেও আসে এ বাড়িতে, এর থেকে আর কি চাওয়ার আছে? তোমার কপালটা সত্যিই ভালো। দুপুরে এই সময়টা সচরাচর এবা কখনো জ্যোতির কাছে আসে না। তাহলে এই সময় কলিং বেল বাজছে কেন? এলোটাকে? কলিং বেল বাজার শব্দে জ্যোতি দরজা খুলে দিল। পরিচিত মুখটি দেখে আশ্চর্য হলো। তনিমা মৃদু হেসে বলল, ভেতরে আসতে বলবে না? আসুন। দরজার সম্মুখ থেকে সরে দাঁড়িয়ে তনিমাকে ভিতরে প্রবেশ করার জায়গা করে দিল। দরজা আটকে পিছনে ঘুরতেই তনিমাকে সামনে এগিয়ে যেতে দেখতে পেল জ্যোতি। তনিমা 2 ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমাদের বেডরুম কোনটা? বাম পাশেরটা। কথাটা কর্ণগোচর হতেই তনিমা ঢুকে পড়ল ঘরটায়। জ্যোতিও পেছন পেছন গেল। শোভনের বস এখানে কেন এসেছেন? এভাবেই বা কেন ঘর জুড়ে বিচরণ করছেন? বোধগম্য হচ্ছে না জ্যোতির। পুরো ঘরে চোখ বুলিয়ে তনিমা প্রশংসার সুর তুলে বলল, বাহ, বেশ সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে তো। তা কে সাজিয়েছে, তুমি? জ্যোতি উত্তর দিল না। সোজাসুজি প্রশ্ন করল, উনি তো সময় মতো অফিসে চলে গেছেন, তাহলে আপনি এখানে যে?
উনি কি জানেন আপনি এখানে এসেছেন? আচ্ছা, আপনার কি কোনো কারণে এখানে আসার কথা ছিল? তনিমা পূর্ণ দৃষ্টিতে তাকালো জ্যোতির দিকে, মুচকি হেসে বিছানার এক কোণে বসলো, বলল, হাজব্যান্ডকে আপনি বলে সম্বোধন করো। হা, ব্যাকডেটেড। তনিমার কথায় ঠাট্টার আভাস পেল জ্যোতি, খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, সম্বোধন তো সম্বোধনই। কেউ তুমি বলে শান্তি পায়, আবার কেউ বা আপনি। আমার আপনি বলতেই ভালো লাগে, আপনি ডেকেই শান্তি পাই। এতে অবশ্য ওনারও কোনো নিষেধাজ্ঞা নেই। ভালো কথা বলতে পারো তো দেখছি, মুখ যেহেতু আছে কথা বলাটাই স্বাভাবিক। তা বসুন, আমি বরং আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। দরকার নেই, আমি এখানে চা খেতে আসিনি। ঠিক আছে, তাহলে ড্রয়িং রুমে চলুন, ওখানে মেহমানদের বসার স্থান। অপমানিত বোধ করল তনিমা। বয়সের থেকেও ছোট একটা মেয়ের কাছ থেকে অপমানিত হওয়া বিবেকে বাঁধল তনিমার। ঘর থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসলো। যদিও ঠিক তার সামনে বসে প্রশ্ন করলো, তা বলুন আপু, কি এমন বলবেন যে একেবারে ওনার অগোচরে বাড়ি চলে এসেছেন আমার কাছে? তনিমা ভ্রু কুঁচকে নিয়ে বলল, আপু, এছাড়া আর কি সম্বোধন করব? আপনি আমার থেকে বয়সে বড়, সেক্ষেত্রে কিছু একটা বলে তো ডাকতেই হতো। ম্যাম বলে আমি ডাকতে পারবো না, কারণ আপনি আমার স্বামীর অফিসের বস, আমার নয়। স্মার্ট গার্ল। তা তোমার আর শোভনের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? জি। বিয়ের পর থেকে কি তুমি এখানেই থাকো? কেন বলুন তো? বলতে আপত্তি আছে? না, শ্বশুরবাড়িতে থাকতাম। ও, এখানে এসেছো কতদিন হলো? মাস তিনেক হবে। মুচকে হাসলো তনিমা, বলল, তার মানে তোমাদের দাম্পত্য জীবন অতটা ভালো নয়। ওই টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ, যেখানে স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না, পরিবারের চাপে বিয়ে। জ্যোতির মুখখানা চুপসে গেল। তনিমা তো ভুল কিছু আর বলেনি। তনিমার অদরে হাসি আরও প্রশস্ত হলো। তীরটা সঠিক নিশানায় গিয়ে লেগেছে। মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলল, আমি শোভনকে ভালোবাসি। চমকালো না জ্যোতি? স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে। জ্যোতির নিরুৎসাহিত আচরণ পছন্দ হলো না তনিমার। বলল, শোভনও আমায় অনেক ভালোবাসে। তুমি কি জানো তুমি আমাদের মাঝখানে চলে এসেছো? মুচকে হাসলো জ্যোতি। জ্যোতির হাসিতে ভরকে গেল তনিমা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যোতি তার নরম কণ্ঠে বলল, শোভন আমায় ভালোবাসে না বললেও আমি মেনে নিব, কিন্তু আপনি তো দেখছি ওনার চরিত্র নিয়ে কথা বলছেন। এও আবার আমাকে বিশ্বাস করতে হবে? এত বিশ্বাস স্বামীর প্রতি? ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি, বিশ্বাস তো থাকবেই। এছাড়া আমার স্বামীর রুচি অতটাও মন্দ নয় যে সে ঘরে স্ত্রী ফেলে আপনার সঙ্গে সম্পর্কে জড়াবে। তনিমা তেতে উঠল, ধমকে সুরে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমায় অপমান করছো? এবারও জ্যোতি নরম স্বরেই উত্তর দিল, আপনি আমার বাড়িতে বসে আমার সঙ্গেই গলা উঁচু করে কথা বলছেন। বড় সাহস তো আপনার হয়েছে। প্রথম দিন যেদিন আপনার সঙ্গে উনি আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখনই আপনার হাবভাব দেখে বুঝেছিলাম আপনার নজর ভালো না। মেয়ে মানুষের এতটা ছ্যাঁচড়া হওয়া মোটেও উচিত নয়। সেলফ রেসপেক্ট বলেও তো দুটো শব্দ আছে নাকি? শিক্ষিত মানুষের যদি এটা না থাকে তাহলে কি হয়? এবার সত্যি সত্যি তুমি আমায় অপমান করছো। সরাসরি একটা কথা বলছি তোমায়, আমি শোভনকে অনেক ভালোবাসি। এ কদিন অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যেতে, কিন্তু পারিনি, আর পারবো না। তাই তুমি ওকে ছেড়ে দাও। এর বিনিময়ে যা চাইবে আমি তাই দেব তোমায়। হয় আপনার মাথায় নয় আপনার চরিত্রের সমস্যা আছে, নয়তো কেউ বিবাহিত কোনো ছেলের পেছনে জোকের মতো লাগে, আবার তা কিনা সেই ছেলের স্ত্রীর কাছে প্রকাশ করে। এই হাঁটু সমান বুদ্ধি আর খারাপ চরিত্রে এত বড় চাকরি আপনার দিল কে? যাই হোক, আপনার সঙ্গে কথা বাড়াতে চাইছি না, এখন এখান থেকে বিদায় নিলে ভালো হয়। বিরাট ভুল করছো তুমি। তিন কবুল বলে সবাইকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমরা। হালাল একটি সম্পর্কে আছি, সেখানে আপনি কে যে আমাদের মাঝখানে আসতে চাইছেন? কে আপনি যে আপনার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিব? মাথা মোটা মহিলা, যান এখান থেকে। সব কিছু যে হাতের বাইরে চলে যাবে মোটেও বুঝতে পারেনি তনিমা। জ্যোতি নামক মেয়েটিকে দেখেই তার সরল সোজা একটা মেয়ে মনে হয়েছে, অথচ আজ তার উল্টো রূপ দেখছে। মাথা ঠান্ডা করে কিছু বলার জন্য উদ্যত হলো তনিমা, কিন্তু পারল না।
জ্যোতি তার হাত শক্ত করে ধরে টানতে টানতে সদর দরজার সামনে নিয়ে এলো, বের করে দিল ফ্ল্যাট থেকে। তনিমা জ্যোতির দিকে ফিরে বলতে লাগলো, শুনো জ্যোতি, তুমি কিন্তু। তনিমাকে পুরো কথাটা বলতে না দিয়েই মুখের উপর দরজা আটকে দিল জ্যোতি। তার এমন একটা কাজে রাগে তনিমার শরীর জ্বলে যাচ্ছে। এই জীবনে এত অপমানিত হয়তো তাকে আর কখনো হতে হয়নি। উদাস ভঙ্গিতে বিছানায় বসে আছে জ্যোতি। তনিমার একটা কথায়ও কিছু যায় আসে না তার, কারণ সে তার স্বামীকে চিনে, স্বামী সম্পর্কে জানে, আবার এও জানে শোভন তাকে মোটেও পছন্দ করতো না, সংসারটাও হয়তো করতে চায়নি। এর পিছনে কোনো কারণ তো অবশ্যই আছে, তবে তা মেয়ে ঘটিত নয়, বরং অন্য কোনো কারণ। কিন্তু কি সেই কারণ? জ্যোতির মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা, উনি কি এখনও আমায় ভালোবাসতে পারেননি? উত্তর নেই তার কাছে। তবে আর কষ্ট পাবে না সে। আজ শোভন বাড়ি ফিরলে একটা হ্যাস্তন্যস্ত হয়েই যাবে। আজ সে সরাসরি সব প্রশ্নের উত্তর চাইবে। তাতে যদি শোভন রাগ করে করুক, জ্যোতি মোটেও ভীতু মেয়ে নয়। স্ত্রী হিসেবে স্বামীর উপর পূর্ণ অধিকার আছে তার। শুনুন, আমি কালই বাড়ি চলে যেতে চাই। আপনার সময় না থাকলে শুধু টিকিটটা কেটে দিয়ে নামায়, আমি নিজেই চলে যেতে পারবো। স্ত্রী এমন সোজাসাপটা একটি কথায় অবাক হলো শোভন। প্রত্যুত্তরে বলল, গতকালই তো ভাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম, তাহলে আবার কেন যাবে? এবার আর ঘুরতে কিংবা বেড়াতে যাব না, এখান থেকে একেবারে চলে যাব, কারণ আমি আর আপনার সংসার করব না। শোভন বিস্ফোরিত চোখে তাকালো জ্যোতির দিকে, তার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো, নম্র স্বরে জিজ্ঞেস করলো, হঠাৎ করে কি হলো তোমার? এভাবে কথা বলছো কেন? সংসার করবে না মানে? বললেই হলো। জ্যোতির দৃষ্টি সরিয়ে নিল। স্ত্রী থেকে কোনো উত্তর না পেয়ে শোভন মৃদু হেসে বলল, নিশ্চয়ই মজা করছো তুমি, তাই না? জ্যোতি গম্ভীর কণ্ঠে বলল, মোটেও আমি মজা করছি না, আমি আজ সিরিয়াস। শোভন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো জ্যোতিকে। না, সে মোটেও মিথ্যা বলছে না। শোভন প্রশ্ন করলো, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এবার আর নিজেকে ধরে রাখতে পারল না জ্যোতি। তনিমার এখানে আসা থেকে শুরু করে তার বলা প্রতিটি কথাই বলে দিল শোভনকে। অনেক আশ্চর্য হলো শোভন। এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারল না। এতটা নিচে নেমে গেছে তনিমা, ভাবতে অবাক লাগছে তার। খানিকক্ষণ নীরবতার পর শোভন শান্ত কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি এমন? আমার প্রতি বিশ্বাস নেই তোমার? তোমায় রেখে আরেকটা মেয়ের সঙ্গে? ছি, এসব ভাবতেই তো আমার ঘৃণা লাগছে। মোটেও আমি আপনাকে অবিশ্বাস করিনি। আমি জানি আপনি কখনো এসবে জড়াবেন না। ওই মহিলাকে তো আমি সঙ্গে সঙ্গেই এখান থেকে বের করে দিয়েছিলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলল শোভন। পরক্ষণেই প্রশ্ন করল, তাহলে বললে কেন চলে যাবে, সংসার করবে না? জ্যোতি হতাশ দৃষ্টিতে তাকিয়ে উত্তরে বলল, কারণ আপনি আমায় ভালোবাসেন না। মেঝে থেকে উঠে বিছানায় নিশ্চিন্তে বসলো শোভন। শোভনের এমন খাপছাড়া ভাব দেখে খুব কষ্ট হলো জ্যোতির। কান্না পাচ্ছে। জোরপূর্বক কান্না আটকে রাখার চেষ্টা করে বলল, আপনি আমায় ভালোবাসেন না। আপনি নিজ ইচ্ছায় আমায় বিয়ে করেননি। এমনকি এখানে আমায় সঙ্গে করে নিয়ে আসারও কোনো ইচ্ছে ছিল না আপনার। শুধু মায়ের কথায় বাধ্য হয়ে নিয়ে এসেছেন। হয়তো সম্পর্কটাও এ কারণে টিকিয়ে রেখেছেন এখনও। এমন নড়বড়ে ঝুলন্ত একটা সম্পর্কে আমি আর থাকতে চাই না, তাই চলে যাব আমি। কিসের ভালোবাসা ভালোবাসা করছো? আমি কি বাচ্চা ছেলে যে আমায় কেউ জোর করে বিয়ে দিয়ে সংসার করাবে? দম ফেলে শোভন আবারও বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে তো প্রেমিকাকে ইমপ্রেস করতে হয়। বউকেও কি ইমপ্রেস করার কোনো প্রয়োজন আছে? তাহলে কি বলতে চাইছেন আপনি আমায় ভালোবাসেন? অপ্রস্তুত হয়ে গেল শোভন। কি উত্তর দিবে বুঝতে পারল না। এদিকে উত্তরে আসায় তার মুখের দিকে তাকিয়ে আছে জ্যোতি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো উত্তর না পেয়ে আশাহত হলো। উঠে গেল বসা থেকে, আলমারির কাছ থেকে লাকেজ তুলে নিল। শোভন ভ্রু কুঁচকে নিল জ্যোতির কর্মকাণ্ডে। প্রশ্ন করলো, কি করছো? জামা কাপড় গোছাতে হবে। কেন? বললাম তো চলে যাব। আপনার টিকিট কাটার দরকার নেই, আমি নিজেই স্টেশন থেকে টিকিট কেটে চলে যাব। কাউকে দরকার নেই আমার। দীর্ঘশ্বাস ফেলে শোভন এগিয়ে গিয়ে জ্যোতির হাত ধরল, লাকেজ যথাস্থানে রেখে দিল। বলল, কি শুরু করলে এই রাতের বেলা? একবার বলছো তনিমা ম্যামের কথা বিশ্বাস করনি, আবার এদিকে যা শুরু করেছো, এতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার সব কথা বিশ্বাস করে তুমি আমায় ভুল বুঝছো। বললাম তো কোনো ভুল বুঝিনি আমি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন
আপনি চান আমার সঙ্গে থাকতে? বলতে পারবেন আপনি আমায় ভালোবাসেন? আমি খুব ভালো করেই জানি আপনি তা পারবেন না। এত অবহেলা অনাদরের মধ্যে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। কি এক বিপদে পড়ল শোভন, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। মেজাজ খারাপ হয়ে গেল। এ আবার কেমন কথা? বুকে হাত দিয়ে ভালোবাসি বলতে হবে মানে? জ্যোতি কি চ্যালেঞ্জ দিচ্ছে? ও কি মনে করে আমি ভীতু? আমি কি পারবো না বলতে? আলবাত পারবো, কিন্তু বলবো না, কারণ আমার লজ্জা করে। শোভনের থেকে এবারও আশানুরূপ সাড়া না পেয়ে রেগে গেল জ্যোতি। এ আবার কেমন ধারার লোক? মনের কথা স্বীকারও করবে না, আবার যেতেও দিবে না। বিরক্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমার হাত। শোভন ছাড়ল না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরল স্ত্রীকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হও জ্যোতি। মেয়ে মানুষের যে যখন তখন মুড সুইং হয় তা আমি জানি। তোমারও মুড সুইং হয়েছে, নইলে কি আর এভাবে কারো রূপ বদলে যায়? মোটেও আমার মুড সুইং হয়নি। ছাড়ুন বলছি। যার স্বামী তাকে ভালোবাসে না, তার যন্ত্রণা আর কেই বা বুঝবে? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভালোবাসি না বললেই হলো? আমি তোমাকে কখনো এমন কথা বলেছি? কখনো তোমার প্রতি বিরক্ত প্রকাশ করেছি? তাহলে এত কিছু কেন ভেবে নিলে তুমি? শোভনের বক্ষ থেকে মাথা তুলে জ্যোতি আশ্চর্যজনবিত কণ্ঠে শুধালো, তার মানে আপনি আমায় ভালোবাসেন? না বাসার কি আছে? তুমি আমার বউ। বউয়ের জন্য ভেতরে আলাদা একটা জায়গা তো থাকেই। এক সময় না এক সময় সেই জায়গা সে নিজেই দখল করে নেয়। ভালোবাসাও জন্মে যায় সেখানে। এ আবার ঢাকঢোল পিটিয়ে বলতে হবে? ভালোবাসা কি প্রকাশ করার কিছু? আজব। আমি ওই একটা জায়গায় থাকতে চাই না। আমার আপনাকে পুরোপুরিভাবে লাগবে। আপনার সব জায়গায় শুধু আমি থাকতে চাই, আর সেখানে শুধু আমিই থাকবো। মুচকে হাসল শোভন, বলল, আমি তো পুরোপুরিভাবেই তোমার। স্বস্তি পেল জ্যোতি। রাগ গলে পানি হয়ে গেল। শোভনের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। জ্যোতির হাবভাব বোধগম্য হতেই শোভনও স্বস্তি পেল। জ্যোতি বলল, তাহলে ঠিক আছে, আপাতত যাচ্ছি না আমি। না হয় করলাম আপনার সংসার, তবে একটা শর্ত আছে। কিসের আবার শর্ত? যা বলবে সব কিছুতে আমি রাজি। অদরে হাসি ফুটে উঠল জ্যোতির। বলল, এখানে আমরা আর থাকবো না, বাড়ি ফিরে যাব। তারপর সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। ভিতরে ভিতরে আটকে উঠল শোভন। জ্যোতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, এ সম্ভব নয়। এখানে আমি একটা চাকরি করি। চলে গেলে এই চাকরির কি হবে? ছেড়ে দিবেন? হ্যাঁ, তুমি বললে আর আমি ছেড়ে দেব। এত সহজ? তোমার কোনো ধারণা আছে চাকরির বাজার নিয়ে? এই দিনে সহজে চাকরি পাওয়া যায়, তার উপরে এত সুযোগ সুবিধা। জানো, কোম্পানি থেকে নিজেদের একটা ফ্ল্যাট কেনার জন্য ঋণ পেয়েছি আমি। এখন ছেড়ে দিলেই হলো। তাহলে আর কি, দেখুন ট্রান্সফার হতে পারেন কি না। আর যাই হোক, আপনি ওই ফালতু মহিলার সঙ্গে এক অফিসে বসে কাজ করতে পারবেন না। আমি থাকতে এ কখনো হতেই দিব না। এখন কি করবেন ভেবে দেখুন আপনি। আপনার বউ চাই নাকি চাকরি? সম্ভব হলে তো আমি নিজেই ছেড়ে দিয়ে চলে আসতাম। মোটেও এসব টর্চার সহ্য করতাম না। ও, তার মানে বউয়ের থেকে চাকরি গুরুত্বপূর্ণ? তার মানে আপনি আমায় ভালোবাসেন না? আবারও মিথ্যে বললেন। শোভন হতাশ হলো। বলল, তুমি তো অবুঝ নও জ্যোতি। কেন এমন করছো বলো? আমি চাই না আমার স্বামীর দিকে কেউ কুদৃষ্টিতে তাকাক। দরকার হলে আমি নুন ভাত খেয়ে থাকবো, ছেঁড়া কাপড় পরবো, তবুও আপনাকে এখানে থাকতে দিব না। জ্যোতি আবারও বলল, সব আপনজনরা পড়ে আছে সেই কত মাইল দূরে, আর আমরা পড়ে আছি এখানে। চাইলেও কাউকে সহজে দেখা যায় না। বিপদ হলেও সাহায্যের জন্য এগিয়ে আসার মতো লোক নেই। কেন এত সুন্দর একটা পরিবার রেখে এখানে এত দূরে এসে পড়ে থাকতে হবে? আপনার কি ইচ্ছে করে না বাকি ভাইদের মতো বাবা মায়ের কাছে একসঙ্গে থাকতে? শোভন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, একদম ইচ্ছে করে না। আমার কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই। আমি একা। এ কারণেই তো এতটা দূরে এসে একা একা পড়ে আছি, যাতে জীবনে কারোর প্রয়োজন না হয়, কেউ চাইলেই আমার দেখা না পায়, যোগাযোগ করতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত তুমি জড়িয়েই গেলে আমার এই ছোট্ট জীবনের সঙ্গে। থমকে গেল জ্যোতি। এতক্ষণ তো শোভনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলোই জানার জন্য অপেক্ষা করছিল। শুধু ভয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারছিল না। যদি শোভন উত্তর না দেয়, যদি কথা ঘুরিয়ে ফেলে, রাগ করে। কিন্তু এখন আর ভয় নেই।
এখন তো শোভন নিজেই কিছুটা হলেও বলে দিয়েছে। জ্যোতি প্রশ্ন করলো, আপনাদের মধ্যে কিছু যে একটা হয়েছে তা আমি শুরুতেই বুঝতে পেরেছি, কিন্তু কি এমন হয়েছে যে নিজের পরিবারকে অস্বীকার করছেন? একসঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাই বলে? শোভন মৃদু হাসলো, যে হাসিতে লুকিয়ে আছে অজস্র বেদনা। বলল, যার সঙ্গে ঘটে সেই বোঝে, অন্যরা তো শুধু গল্প শুনে। রাত হয়েছে, শুয়ে পড়ো, মাথা থেকে আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলো। জ্যোতি শুনল না সে কথা। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, সেদিন জ্বরের ঘোরে কেন আপনি বলেছিলেন আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে? মা তো আপনার কাছেই আছে, শুধু আপনি দূরে সরে আছেন। কেন বড় আপু খান বাড়িতে আসে না? বাবার সঙ্গে বা কেন আপনার এত দূরত্ব? সাপিনার আপনি কেন একে অপরের সঙ্গে কথা বলেন না? খুব বিরক্ত লাগছে শোভনের। যত চায় অতীত থেকে দূরে সরে যেতে, যত চায় এসব ভুলে যেতে, ততই সবাই তাকে এসব মনে করতে বাধ্য করে। আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না শোভন, চলে গেল বারান্দায়। বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস, আকাশে মেঘ গুড়গুড় শব্দ করছে, মনে হয় বৃষ্টি নামবে। জ্যোতিও পিছন পিছন চলে এলো, শোভনের পাশে এসে বসলো। বলল, চলুন না এখান থেকে চলে যাই। এখানে তো আমাদের আপন বলতে কেউ নেই। সারাদিন একা একা থাকতে আমার ভালো লাগে না। বলেছি তো যাব না, তোমাকে আমার সঙ্গে এখানেই থাকতে হবে। বাবা মায়ের উপর রাগ করে থাকতে নেই। বললাম তো, যা সমস্যা সব মিটিয়ে নিন। মায়ের সঙ্গে সঙ্গে বাবাও আপনাকে খুব ভালোবাসে, আপনাকে নিয়ে চিন্তা করে। দীর্ঘশ্বাস ফেলল শোভন। বলল, পৃথিবীতে আমি দুটো মানুষকে খুব ঘৃণা করি, আর তারা হচ্ছে আমার বাবা আর জন্মদাত্রী মা, যাদের মুখ দেখলেই আমার রাগ হয়, যাদের দায়িত্ব ছিল আমার ছোটবেলা সুন্দর করে গড়ে দেওয়া, সেই তারাই কিনা আমার ছোটবেলা নিজ হাতে নষ্ট করে দিয়েছে, যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না। এখন শেষ বয়সে এসে বাবা নামক মানুষটি সবার সামনে ভালো মানুষ সাজার নাটক দেখাচ্ছে। ছেলের প্রতি ওনার ভালোবাসা উতলে পড়ছে, অথচ যখন আমার জীবনে বাবা মা দুজনেরই দরকার ছিল তখন ওনাদের আমার কথা মনেই ছিল না। জ্যোতি অবাক হলো, শোভনের কথাগুলো কিছুতে বিশ্বাস হচ্ছে না তার। যে লোকটা কিনা ছেলের জন্য এত চিন্তা করেন, ভাবেন, সে কিনা ছেলের শৈশব নষ্ট করেছেন। শোভন আবারও বলতে লাগলো, আমার বাবা মায়ের দাম্পত্য জীবন কখনোই সুখের ছিল না। রোজ রোজ ঘরে ঝগড়া, অশান্তি, ভাঙচুর লেগেই থাকতো। বুঝ হওয়ার পর থেকে তাদের মধ্যে কখনো ভালো করে হেসে হেসে কথা বলতে দেখিনি। স্বামী স্ত্রীর প্রতি যেই সম্মানটা থাকে তাদের মধ্যে তার ছিটে ফোঁটাও ছিল না। রোজ মা আমাকে আর আপুকে মাগরিবের পর পর খাইয়ে দিতেন, কারণ রাতে খাবার টেবিলে খেতে বসেই শুরু হয়ে যেত অশান্তি, শুরু হয়ে যেত মায়ের রান্নার দোষ ধরা। এই দোষ ধরতে গিয়ে কত যে খাবারের প্লেট মেঝেতে ফেলে দিয়েছে বাবা, তার হিসেব নেই। আশ্চর্যজনবিত কণ্ঠে জ্যোতি শুধালো, কেন এমন করতেন? কি সমস্যা ছিল ওনাদের মধ্যে? কারণ আমার মা মোটেও সংসারী নারী ছিলেন না। প্রত্যেক পুরুষই বিয়ের আগে স্ত্রী হিসেবে সুন্দর একজন নারী খোঁজে, আর বিয়ের পর খোঁজে গুণ। আমার বাবার ক্ষেত্রে তাই ঘটেছে। মায়ের সঙ্গে ওনার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের পরে তিনি মায়ের বিভিন্ন দোষ খুঁজে পায়। আমার যখন 6 বছর নতুন স্কুলে ভর্তি হয়েছি তখনই বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। মা আমাদের সঙ্গে নিয়ে যেতে চাইলেও দাদি কিছুতেই আমাদের যেতে দেননি। কিছুদিন পরে স্কুলের নাম করে আপু বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে চলে যায়, কারণ সে হয়তো বুঝতে পেরেছে বাবা নামক মানুষটি আমাদের ভালোই বাসেন না। কিন্তু আমি তা পারিনি, ওসব কিছুই বুঝতাম না তখন। মা চলে যাওয়ার মাস পার হতে না হতেই বাবা আবারও বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন। তার মানে মা আপনার সৎ মা? বাবার বিয়ের খবর শুনে মা আর বসে থাকলেন না। তিনিও জেদ ধরে তার কিছুদিন পরে বিয়ে করে নিলেন। ব্যাস, আপু হয়ে যায় একা। এদিকে বাবার বিয়ের 2 মাস পার হতে না হতেই জানা যায় নতুন মা প্রেগনেন্ট, তাও আবার 4 মাসের। আরও চমকে গেল জ্যোতি। বলল, তার মানে ওনাদের মা থাকাকালীনই সম্পর্ক ছিল। এ কারণে আমার জন্মদাত্রী মাকে ওনার ভালো লাগতো না। মানসিক অত্যাচার করে নিজের জীবন থেকে আমার মাকে তাড়াতে চাইছিলেন। তবে তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের দুজনকে আমি ঘৃণা করি। ওনারা কেউ আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেননি, বরং নিজেদেরটাই ভেবেছে।
বাবা আমার মাকে ঠকিয়ে নতুন করে আরেকটা বিয়ে করে সংসার সাজিয়ে নিয়েছেন। ওদিকে যে মা জন্ম দিলেন তিনিও বিয়ে করে নিলেন। বড় বোন নানার বাড়ি থেকে লেখাপড়া করত। তখন থেকে সে বাবাকে ঘৃণা করত। ক্লাস 10-এ পড়াকালীন একদিন বাড়ি থেকে পালিয়ে যায় একটি ছেলের সঙ্গে। বিয়েও করে নেয় দুজনে। শেষে সম্মানের ভয়ে সবার পরামর্শে বাবা কোনোভাবে তাদের খুঁজে বের করে। তারপর ধুমধাম করে তাদের আবারও বিয়ে দেয়। সেই যে বিয়ে করে স্বামীর হাত ধরে আপু চলে গেল, আর এলো না, কারোর সঙ্গে সম্পর্ক রাখলো না, আমার সঙ্গেও নয়। অথচ আমি ছিলাম তার আপন ছোট ভাই। আমিও তার মতোই অসহায় ছিলাম। আসলে সবাই স্বার্থপর। বিয়ের পর মাও ভুলে গেল আমায়। নতুন বাচ্চার আগমনী সংবাদ শুনে বাবা ব্যস্ত হয়ে পড়ল নতুন বাবা হওয়ার উল্লাসে। এদিকে আমি হয়ে গেলাম একা। নতুন মা আসার পর থেকে কখনো আমায় সৎ ছেলের চোখে দেখেননি। সবসময় আদর করতেন, খেয়াল রাখতেন, কিন্তু দাদি ওনাকে পছন্দ করতেন না, আমার কাছে ঘেঁষতে দিতেন না। প্রথম প্রথম ওনার প্রতি আমার রাগ ক্ষোভ থাকলেও একটা সময় আমি বুঝতে পারি আসলে এতে ওনার কোনো দোষ ছিল না। উনি জানতেনই না বাবা বিবাহিত ছিলেন, ওনার ছেলে মেয়ে আছে। দম ফেলে শোভন বলল, জানো, নতুন মায়ের যখন 8 মাস চলে তখন বাবা আমায় নিয়ে নানার বাড়ি রেখে আসে। কেন? কারণ ওনার মনে হয়েছে আমি বাড়িতে থাকলে ওনার অনাগত সন্তানের ক্ষতি হবে। তোমার বাবার ক্ষেত্রেও যখন একই ঘটনা ঘটল তখন তোমার মা কিন্তু ভেঙে পড়েননি। তোমাদের ভবিষ্যতের কথা ভেবে লড়াই করে গেছেন। আর এদিকে আমার মা নিজের আখের গুছাতে ব্যস্ত ছিলেন। আমার নানা ছিলেন একজন ক্যান্সারের রোগী। বছর ঘুরতে মারা যান তিনি। এরপরে মামা আমায় হোস্টেলে রেখে আসেন। সেই থেকে হোস্টেলে থাকা। সবাই ভুলে যায় আমায়। আমার খরচ দেওয়া বন্ধ করে দেয় বাবা নামক লোকটা। মামারাই খরচ দিতেন। ঈদের সময় অথবা উইকেন্ডেতে সবাই তাদের নিজ বাড়িতে ফিরে যেত, আর আমি পড়ে থাকতাম হোস্টেলে। মাঝে মধ্যে নতুন মা বাবাকে না জানিয়ে দেখতে আসতেন আমায়। তখন না একটু হলে মনে হতো কেউ তো অন্তত আছে আমার খোঁজ নেওয়ার, হোক না সে সৎ মা। কিন্তু মা তো। আমার এই জীবনে আমি একটা ব্যাপার খুব উপলব্ধি করতে পেরেছি, শুধু জন্ম দিলেই অথবা রক্তের সম্পর্ক হলেই কেউ আপন হয় না। নতুন মা অনেকবার চেয়েছিলেন আমায় বাড়ি নিয়ে যেতে, কিন্তু পারেননি বাবার কারণে। ওনার ধারণা ছিল আমি ওখানে থাকলে ওনার সন্তানদের সমস্যা হবে। তাই আমারও আর যাওয়া হয়নি। এভাবে স্কুল কলেজ জীবন পার হয় একাকিত্বে। তারপর ভার্সিটির নাম করে ওই বিভাগ থেকেই চলে আসি আমি। আমার লেখাপড়া শেষ হলো, এখানে চাকরি নিলাম একটা। আর এরপরই বাবার ভালোবাসা হুট করে বৃদ্ধি পেল। ভাই নিজেই আমার সঙ্গে কথা বলে না, কারণ সে জানে আমি তার সৎ ভাই। আমিও বলার প্রয়োজন মনে করি না। তবে রেশমির মনে ওসব নেই। সে একেবারে নতুন মায়ের মতোই হয়েছে। খানবাড়ি এই দুটো মানুষ ছাড়া কেউই আমার আপন নয়। আর না আমি কাউকে চিনি। কোনো কালে আমার ইচ্ছে ছিল না সংসার জীবনে জড়ানোর। স্ত্রী, সন্তান, সংসারের প্রতি ছিল আমার তিক্ত অভিজ্ঞতা, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনটা একাকিত্বে কাটানোর। কিন্তু মা আর তা হতে দেননি। মিথ্যে বলে বাড়িতে নিয়ে যান, তোমার সম্পর্কে জানান। তখন আর চেয়েও পিছু হটতে পারিনি, কারণ ততদিনে সব কিছু ঠিক হয়ে গেছিল। রাত পোহালেই বিয়ে। শেষে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। উনি চাননি আমি আর একা থাকি, কিন্তু তাই বলে তোমাকে ছেড়ে দেওয়ার কথা আমি কখনো ভাবিনি। মানুষ এতটা নিষ্ঠুর হয়? ওই ভালো বাবার মুখোশের আড়ালে এত ভয়ানক একটা সত্য লুকিয়ে আছে। নিজের বাবা হয়ে কিভাবে এমনটা করতে পারলেন তিনি, জানি না। আচ্ছা, আপনার আপন মা, ওনার কি খবর? শুনেছি বছরখানেক আগে মারা গেছেন। মামা একবার ফোন করে ডেকেছিল যাতে শেষবারের মতো দেখতে যাই। গিয়েছিলেন? প্রয়োজন মনে করিনি। কিছুক্ষণ নীরবতার পর শোভন বলল, তোমার কি এখনো মনে হয় আমার সব কিছু ভুলে গিয়ে ওদের সঙ্গে এক বাড়িতে থাকা উচিত? আমার জায়গায় তুমি হলে কি করতে? জ্যোতি মিনমিনে স্বরে বলল, আমি তো সবটা জানতাম না। জানলে কখনো এসব বলতাম না। তবে যাই বলুন না কেন, মা খুবই ভালো মনের মানুষ। ওনাকে দেখে কেউ বলতে পারবেন না যে উনি একজন সৎ মা। ওই একটা মানুষের জন্যই তো খান বাড়িতে পা রাখি। না হলে কখনো যেতাম না ওই বাড়ি, আর না ওই বাবা নামক মানুষটার মুখ দেখতে হতো। জ্যোতি এ ব্যাপারে আর কথা বলল না শোভনের সঙ্গে। সে বুঝতে পারছে স্বামীর মনের অবস্থাটা।
খুব কষ্ট হচ্ছে শোভনের তিক্ত অতীত সম্পর্কে জেনে, তবে ভিতরে এক প্রশান্তি বয়ে যাচ্ছে। শোভন তাকে ভালোবাসে, তার জন্য শোভনের ভিতরে এক সুপ্ত অনুভূতি আছে। শোভনের থেকে রেজিগনেশন লেটার পেয়ে অবাক হলো তনিমা। কেমন এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা শোভনের দিকে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, এটা কি মিস্টার শোভন? শোভন নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, রেজিগনেশন লেটার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তনিমার, ডোক গেলতে কষ্ট হচ্ছে। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করে গলা ভিজিয়ে নিল। থেমে থেমে প্রশ্ন করলো, হঠাৎ রেজিগনেশন লেটার? কোনো সমস্যা হয়েছে? এত ভালো চাকরি ছাড়বেন কেন? কারণ তো লেটারে উল্লেখ করাই আছে। তনিমা ভ্রু কুঁচকে আবারও লেটারের দিকে মনোযোগ সহকারে তাকালো। বলল, এই সামান্য একটা কারণে আপনি চাকরি ছাড়ার মানুষ তো নন মিস্টার শোভন। আসল সমস্যাটা জানতে চাই আমি। এটা তো রুলসের মধ্যে পড়ে না ম্যাম। আমার ব্যক্তিগত কোনো কারণ জানার অধিকার আপনার নেই। দ্রুত এখানে সাইন করে দিলে ভালো হতো। আমার তাড়া আছে। এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই শোভন। তারপরও রুলসের কথা আসছে কোত্থেকে? অবশ্যই আসছে, কারণ এটা অফিস আর এখানে আপনি আমার বস, আমি আপনার এমপ্লয়ি। সাইনটা করলে খুশি হতাম, যদি না করি তাহলে আর কি, আমাকে বাধ্য হয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিপরীতে আর কিছুই বলতে পারল না তনিমা। তার নিয়মের জালে হাত পা যে এই মুহূর্তে আটকে গেছে। বাধ্য হয়ে সাইন করে দিয়ে বাদ বাকি কাজও সেরে ফেলল। আজ দুদিন পর অফিসে এসেছে শোভন। সেদিন রাতে সে সিদ্ধান্ত নিয়েছে জ্যোতির কথাই সে রাখবে, চাকরিটা ছেড়ে দেবে। বিভিন্ন নিউজ চাকরির সার্কুলার দেখে নতুন একটা চাকরিও খুঁজে নিয়েছে। জ্যোতিকেও সময় দিয়েছে অনেক, মিটমাট করে নিয়েছে নিজেদের সম্পর্ক। তনিমা অনেক চেষ্টার পরেও যখন শোভনকে ভুলতে পারছিল না, তখন সে তার খালাতো বোন নিতুর সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথা খুলে বলে তাকে। নিতুই তাকে জ্যোতির সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। তনিমার মাথায় হঠাৎ প্রশ্ন এলো, আচ্ছা জ্যোতি কিছু বলে দেয়নি তো শোভনকে? বলে দেয়নি তো আমি গিয়েছিলাম তাদের বাড়ি, এ কারণে কি শোভন চাকরিটা ছেড়ে দিচ্ছে? ভয় পেয়ে গেল তনিমা। পরক্ষণে মনে হলো, জ্যোতি যদি শোভনকে সব বলেই দিত তাহলে শোভন নিশ্চয়ই খারাপ আচরণ করতো তার সঙ্গে, এত স্বাভাবিকভাবে কথাও বলতো না। আবারও নিশ্চিন্ত হলো তনিমা, কিন্তু এটা ভাবতে কষ্ট হচ্ছে শোভন চলে যাবে এখান থেকে। আগে যা একটু দেখতে পেত এখন তো তাও পাবে না। সাজেদ অফিসের নিচে শোভনের সঙ্গে দাঁড়িয়ে আছে। গোমরা মুখে শোভনের উদ্দেশ্যে বলল, কোনো হেল্প লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবি। আর হ্যাঁ, সব সময় যোগাযোগ রাখতে হবে, আমায় ভুলে গেলে কিন্তু চলবে না। শোভন স্মিত হেসে জড়িয়ে ধরল সাজেদকে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে বলল, অবশ্যই, তুই তো আমার বন্ধু নয়, তুই হচ্ছিস আমার ভাই। তোর সঙ্গে কি আর যোগাযোগ বন্ধ করা সম্ভব? সাজেদও হাসলো। কিছুক্ষণ কথা বলে শোভন বিদায় নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। জ্যোতি একা হাতে আলমারির সব জামা কাপড় ব্যাগে বন্দি করছে। কপালে কয়েকটা ভাঁজ পড়েছে তার, কি এক যন্ত্রণার মধ্যে পড়েছে। কয়েকটা দিন সময় নিয়ে কি সুন্দর করে এই ফ্ল্যাটটা মনের মতো করে সাজিয়েছে। এখন কিনা এখান থেকে চলে যেতে হবে। যদিও সিদ্ধান্তটা জ্যোতির নিজেরই ছিল। জ্যোতির মাঝে মধ্যে নিজের মনের উপর চরম বিরক্ত লাগে, রাগ হয়। তার মনটা এমন কেন? এক জায়গায় সহজে স্থির থাকে না কেন? যখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি অনায়াসে ঘুরে বেড়াতে পারতো, তখন মন শুধু স্বামীর জন্য ছটফট করত। আশেপাশে জুটি দেখলে আফসোস হতো। অথচ আজ জ্যোতির সেই আফসোসের পরিসমাপ্তি ঘটেছে। স্বামীর ভালোবাসার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, কিন্তু মনে আবারও এক আক্ষেপ জন্মালো, যদি সবাই একসঙ্গে থাকতে পারতাম। কিন্তু এ আর সম্ভব নয়। শোভনের অতীত জেনে এই কাজটি করার জন্য কখনোই সে শোভনকে জোর করবে না। সে সব সময় চায় শোভন খুশি থাকুক। শোভন বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। জ্যোতির ভ্রু কুটির আরও কুঁচকালো। শোভনের শিওরে গিয়ে কপালে গলায় হাত দিয়ে চেক করলো। শোভন সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কি চেক করছো? হাত মুখ না ধুয়ে হঠাৎ করে বাইরে থেকে এসে শুয়ে পড়লেন যে, তাই ভাবলাম হয়তো জ্বর এসেছে। জ্বর তো এসেছেই, কোথায়? সব তো ঠান্ডা। সব জ্বর কি আর হাত দিয়ে অনুভব করা যায়? তাহলে কিভাবে অনুভব করা যায়? শোভন মুচকে হেসে জ্যোতিকে একটানে নিজের অতি নিকটে নিয়ে এলো। স্ত্রীর উপর কিছুটা ঝুঁকে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। জ্যোতির দৃষ্টি শোভনের আঁখি জোড়ায় নিবদ্ধ হয়ে আছে। শোভন জ্যোতির বাম হাতটা তার বক্ষ গহ্বরে রাখলো। বলল, ভালোবাসা দিয়ে, অনুভূতি দিয়ে। এ আবার কোন জ্বর? মনের জ্বর। জ্যোতির কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞেস করলো, মাথা কি গেছে আপনার?
মনের আবার জ্বর হয় কিভাবে, শরীরে যেভাবে হয় সেভাবেই। কিছু বলতে গিয়েও থেমে গেল জ্যোতি। শোভনের তাতে ভ্রুক্ষেপ নেই, ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। আঙ্গুলগুলো দিয়ে জ্যোতির ঠোঁট ছুঁয়ে দিল, গালে গাঢ় চুম্বন করলো। দীর্ঘশ্বাস পেল জ্যোতি। শোভনের ঠোঁটে হাত রেখে তাকে আটকে দিল, বলল, কত কষ্ট করে ফ্ল্যাটটা গুছিয়েছিলাম, এখন আবার সব অগোছালো হয়ে যাবে, নতুন করে সব সাজাতে হবে। জ্যোতির হাতটা নিজের মুখের উপর থেকে সরিয়ে দিল শোভন। উত্তরে বলল, তুমিই তো চেয়েছিলে এখান থেকে চলে যেতে, এখন কি সিদ্ধান্ত বদলে নিতে চাইছো? হুম, মোটেও না। তাহলে আর কি? কিছুই করার নেই, আবার না হয় দুজনে মিলে সব গুছিয়ে নিব। তাহলে কবে যাচ্ছি আমরা, আর কোথায় বা যাচ্ছি? কালই ফিরে যাব চেনা শহরে। কিছুটা অবাক হলো জ্যোতি, প্রশ্ন করলো, আপনি কি বাড়িতে ফিরে যাবেন? সবাই একসঙ্গে থাকবো? না, নতুন বাড়ি দেখেছি, ভাড়া বাড়িতে উঠব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমাদের ছোট্ট একটা পরিবার হবে। জ্যোতির অদরে হাসি ফুটে উঠল। ব্যাগপত্র সব গুছানো শেষ। শোভন লোক ডেকে সব জিনিসপত্র মিনি ট্রাক গাড়িতে উঠালো। আগেই তাদের ঠিকানা বলে দিয়েছে শোভন। জিনিসপত্র সব ওঠানোর পরপরই গাড়ি ছেড়ে দিল। কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিল এভা। জ্যোতিকে দেখে অদরে হাসি ফুটে উঠল। বলল, ভেতরে আসুন ভাবি। জ্যোতি আর ভিতরে গেল না, বলল, ভেতরে আর যাব না ভাবি, আসলে আজ আমরা চলে যাচ্ছি এখান থেকে, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। এখানে আমার পরিচিত বলতে তো আপনিই ছিলেন, যার সঙ্গে দিনে অন্তত দুটো কথা হলেও বলতে পারতাম, একাকিত্ব কিছুটা হলেও ঘুচত। এবার মুখখানা মলিন হয়ে গেল। মলিন মুখে বলল, আপনাকে খুব মিস করব ভাবি, নাম্বারটা কি দেওয়া যাবে? অবশ্যই, কেন নয়। জ্যোতি নিজের নাম্বার এভাকে দিল, তারপর বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। শোভন স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, এত দেরি হলো কেন? ওই যে পাশের ফ্ল্যাটের একজন ভাবি থাকেন না, ওনার সঙ্গেই আর কি দেখা করতে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। ও আচ্ছা, চলো তাহলে। চলুন। সিএনজিতে উঠে বসলো দুজনে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেল স্টেশনে। তারপর ট্রেনে উঠে নতুন এক গন্তব্যে পাড়ি জমালো। জেলার ভেতরে 7 তলা বিল্ডিং, 4 তলার একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে শোভন। এখান থেকে খানবাড়ি যেতে ঘন্টা দুয়েক সময় লাগবে, আবার জ্যোতির বায়ের বাড়িতে যেতে লাগবে 1-1.5 ঘন্টা। শোভনের ভাড়া করা লোকেরা ঠিকঠাক স্থানে আসবাবপত্রগুলো গুছিয়ে রেখে বিল নিয়ে চলে গেল। এই ফ্ল্যাটটায়ও ঘর সংখ্যা দুটো, তবে আগের ফ্ল্যাটের মতো 2 ঘরে 2টো বারান্দা নেই। একটা ঘরে বিশাল বড় বারান্দা তো, আর এক ঘরে জানালা। তবে এখন আর জ্যোতির মনে একটুও কষ্ট নেই, নেই কোনো হতাশা। যখন তখন ইচ্ছে করলে সে মায়ের সঙ্গে দেখা করতে পারবে, ভাই ভাবির সঙ্গে গল্প করতে পারবে, ইচ্ছে করলেই শাশুড়ির কাছে চলে যেতে পারবে। বিকেলে গিয়ে বাজার করে এনেছে শোভন। আগের মতো করে এই সংসারটাও নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে জ্যোতি। রাতে খাবার টেবিলে বসে হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো জ্যোতির। এবার আর নিজের মধ্যে কোনো দোয়াশা রাখলো না, সরাসরি স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, এই যে কাল নতুন অফিসে জয়েন করবেন, এখানকার বস কি ছেলে নাকি মেয়ে? খাওয়ার ফাঁকে স্ত্রীর দিকে তাকালো শোভন, মুচকি হেসে উত্তর দিল, 40 বছরের পুরুষ। মনে মনে শান্তি পেল জ্যোতি। খাওয়া শেষে টেবিল থেকে উঠতে উঠতে শোভন বলল, ছেলে নাকি মেয়ে তাতে কি আসে যায় বলো? আমি যদি ঠিক থাকি তাহলে কি আর কেউ আমাদের মাঝখানে প্রবেশ করতে পারবে? নিশ্চিন্তে থাকো। আর যাই হোক, আমি আমার বাবার পথে হাঁটবো না। জানি আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু তারপরে স্ত্রী হিসেবে সব খবরাখবর রাখা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবার দ্রুত ঘরে এসো, আমার আবার কাল সকাল সকাল অফিস যেতে হবে। আপনি গিয়ে ঘুমান, আমি কাজ শেষ করে আসছি। শোভন আর গেল না। জ্যোতির পেছন পেছন রান্নাঘরে প্রবেশ করলো। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, তোমায় ছাড়া ঘুমায় কি করে বলো তো? পরে আবার বলবে আমি তোমায় ভালোবাসি না। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল জ্যোতি। পিছনে না ফিরে প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, সেই জন্যই আপনি কথায় কথায় মুহূর্তে মুহূর্তে আমায় বোঝাচ্ছেন আপনি আমায় ভালোবাসেন। যা মনে করো। হাতের কাজ শেষ করে শোভনের সঙ্গে ঘরে গেল জ্যোতি। রাতটা পার হলো। রোজকার মতো ফজরের নামাজ পড়ে নাস্তা তৈরি করলো জ্যোতি। শোভন আজ একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছে। অফিসের প্রথম দিন বলে কথা, তবে আগের তুলনায় বেতনের অঙ্কটা একটু কম। তবে চাকরিতে পুরাতন হয়ে গেলে, নিজেকে প্রমাণ করতে পারলে হয়তো প্রমোশনের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে। প্রথম দিন অফিসে প্রবেশ করতেই সহকর্মীরা বেশ স্বাভাবিকভাবেই শোভনকে গ্রহণ করে নিল। ঊর্ধ্বতনের কাছ থেকে সব কাজ বুঝে নিয়ে কাজ করতে লাগলো শোভন। প্রথম দিন অফিস টাইমটা বেশ ভালোই কাটলো তার।
বেশ কয়েকদিন পার হলো এখানে। এবার আর শোভনের নিকট জ্যোতিকে বায়না করতে হয়নি। শোভন নিজ দায়িত্বে পুরো বারান্দা ফুল গাছে ভরিয়ে দিয়েছে। বিকেলে আনোয়ারা বেগমের নাম্বার থেকে কল এলো। শোভন কল রিসিভ করে সালাম দিল। আনোয়ারা বেগম সালামের জবাব নিয়ে কিছুটা সময় নিলেন। ধীরে সুস্থে বললেন, ওখান থেকে যেহেতু চলে এসেছো, আবারও ভাড়া বাড়িতে কেন উঠতে হবে? এখানে তোমার একটা বাড়ি আছে, সেখানে চলে এলে কি হয় না সবাই আমরা একসঙ্গে থাকবো? সব কিছু জেনেও আপনি আমায় কথা বলছেন? মানুষ ভুল করে, একটা সময় নিজের ভুল বুঝতে পেরে ক্ষমার দ্বার প্রান্তে পৌঁছায়। তোমার বাবাকে কি ক্ষমা করা যায় না? উনি ওনার কর্মকাণ্ডে লজ্জিত। কারো প্রতি এখন আর আমার রাগ ক্ষোভ নেই। উনি আমার মন থেকে অনেক বছর আগে উঠে গেছেন। আমি মেনে নিয়েছি আমার বাবা নেই, তাই এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আর একবার ভাবলে হতো না? আপনার ছেলের সঙ্গে এমন হলেও কি এ কথাই বলতেন? কথাটা কর্ণকুহরে পৌঁছাতে ভিতরে সুপ্ত ব্যথা অনুভব করলেন আনোয়ারা বেগম। বললেন, তুমি কি আমার ছেলে নও? আমি কি কখনো তোমাদের আলাদা দৃষ্টিতে দেখেছি? শাপিনের আগে তুমি আমার ছেলে, আমার বড় ছেলে। তোমার গুরুত্বটা আমার কাছে সবচেয়ে বেশি। আচ্ছা, এখনও কি আমায় মায়ের জায়গাটা দিতে পারোনি? ভুল বুঝবেন না, আমার মা হিসেবে এখন শুধু আপনাকেই আমি মানি। সে জায়গা আপনি নিজেই দখল করে নিয়েছেন। ও বাড়িতেও আপনার জন্যই আমি পা রাখি। তাই দয়া করে আপনি অন্তত পুরনো কথা মনে করাবেন না। তবে এখন তো আমরা খুব কাছাকাছি আছি। আপনার যখন ইচ্ছা চলে আসবেন। তবে হ্যাঁ, সঙ্গে শুধু রেশমিকেই নিয়ে আসতে পারবেন। দীর্ঘশ্বাস ফেললেন আনোয়ারা বেগম। বিপরীতে এ ব্যাপারে আর কিছু বলার সাহস পেলেন না। কথা শেষ করে কল কেটে দিলেন। শোভনের নিজের বাবা মা যেখানে তার মধ্যে নিজেদের জন্য ভালোবাসা তৈরি করতে পারেনি, যেখানে অধিকার বিস্তার করতে পারেনি তার ভরসার স্থান দখল করতে, সেখানে সৎ মা হয়েও আনোয়ারা বেগম তা পেরেছেন, সফলও হয়েছেন। সৎ মা নামটি করেছেন সার্থক। সৎ শব্দটার অর্থই তো শুভ, ভালো, অর্থাৎ ভালো মা। তিনি পেরেছেন একজন ভালো মা হতে। 2 কাপ চা নিয়ে বারান্দায় এলো জ্যোতি। শোভন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বারান্দা ইট দিয়ে বাদাই করা মোটা রেলিংয়ে চায়ের কাপ রেখে দাঁড়ালো জ্যোতি। আকাশের দিকে দৃষ্টি ফেলে বলল, হয়তো আজ বৃষ্টি নামবে। শোভন সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো জ্যোতির দিকে। তার কথায় তাল মিলে বলল, ভিজবে? না, আপনার যদি আবারও জ্বর আসলে আসুক, তুমি আছো তো আমার জন্য। লাজুক হাসলো জ্যোতি। বলল, দিন দিন আপনি অবুঝ হয়ে যাচ্ছেন। স্ত্রী অতি নিকটে গিয়ে দাঁড়ালো শোভন। চোখে চোখ রেখে হাস্যজ্জ্বল মুখে উত্তরে বলল, সামান্য ভালোবাসা পেলেই পুরুষ মানুষ অবুঝ হয়ে যায়? সেখানে আমি তো আমার স্ত্রী এক সমুদ্র পরিমাণ ভালোবাসায় ডুবে গিয়েছি। সেক্ষেত্রে একটুখানি অবুঝ তো হতেই হতো। আমি না হয় এক সমুদ্র পরিমাণ আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমায় কতটুকু ভালোবাসেন বললেন না তো। হাসনাহেনা গাছটায় একটা প্রজাপতি এসে বসেছে। শোভনের দৃষ্টিগোচর হতে সেদিকে তাকিয়ে মুচকে হাসলো সে। আবারও স্ত্রীর চোখে নিজের দৃষ্টি নিবদ্ধ করলো। বলল, নির্জনতায় প্রতিটি প্রজাপতি ভালোবাসার প্রতীক হয়ে ধরা দেয় মানব মনে। তুমি হচ্ছ আমার জীবনে সে প্রজাপতি যে আমার দুঃখগুলো ভুলিয়ে সুখ ছড়াতে এসেছে, আমার জীবনে ভালোবাসার 7 রং ছড়াতে এসেছে। আমি তোমায় ভালোবাসি, যে ভালোবাসা হয়তো দুনিয়ার এই ছোট্ট জীবনে প্রকাশ করা যাবে না, কিন্তু তাও আমি তোমায় ভালোবাসি ওই 7 রঙা প্রজাপতির মতো। আমি তোমায় চিরকাল এভাবেই ভালোবেসে যাব, কখনো ছেড়ে যাবে না তো আমায়? জ্যোতি হাসলো, যে হাসিতে জীবনের প্রাপ্তি লুকিয়ে আছে। ভালোবাসা এতটা সুন্দর হয়, হয়তো হয় প্রিয় মানুষ অতি নিকটে থাকলে, ভরসার একটি হাত পেলে। শুধু ভালোবাসা কেন, কুৎসিত চেহারার মানুষটিকে পৃথিবীর সুন্দরতম মানুষ মনে হয়। যে যত ভালোবাসতে পারে সে ততই সুন্দর। বারান্দার দোলনায় বসলো দুজনে। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল জ্যোতি। বলল, ছাড়ার জন্য তো আপনার হাতটা আমি ধরিনি। মৃত্যু ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না। শোভনের চোখ চিকচিক করে উঠল। তার এত বছরে একাকিত্ব ঘুচল, তবে দেখা মিলল সুখের। কারণ নিকটে সে হয়ে উঠল জীবনের প্রধান চরিত্র।